নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 14তম পর্ব। বেলা 12টা নাগাদ স্টুডিওতে চলে এলো নবকুমার। গীতিময়দার অফিস ফাঁকা। একটা পিয়ন গোছের লোক বলল, শুটিং শুরু হয়ে গিয়েছে, ডান দিকের ফ্লোরে চলে যান। ঠিক তখনই গাড়িটা এসে থামল সামনে। ড্রাইভার নেমে দরজা খুলে দিতে বড়বাবু বেরিয়ে এলেন। নবকুমারকে দেখে বিরক্ত গলায় জিজ্ঞাসা করলেন, এ কি, তুমি এখানে? নবকুমার থতমত হয়ে বলল, গীতিময়দার কাছে এসেছি। এসেছো যে তা তো দেখতেই পাচ্ছি। তুমি শুনেছিলাম হাওয়া হয়ে গিয়েছো। ছবির শুটিং হচ্ছে অথচ তোমার পাত্তা নেই। গীতিময়ের পাগল হওয়ার উপক্রম হয়েছে। আমি আজ বাধ্য হয়ে স্টুডিওতে এলাম নতুন হিরো সিলেক্ট করার জন্য। আমি আমি দুঃখিত, মায়ের অপারেশনের জন্য। আমার সামনে থেকে সরে যাও, গীতিময়ের পাশের ঘরে গিয়ে বসো, হুকুম করলেন বড়বাবু। সামনে দাঁড়াবার সাহস চলে গিয়েছিল। নবকুমার খোলা দরজা দিয়ে দ্বিতীয় ঘরে চলে এলো। শূন্য ঘর। চেয়ারে বসতেই 5,000 টাকার কথা মনে এলো। শেফালি মাকে কি করে ধার শোধ করবে সে? তাকে বাদ দিয়ে কাউকে যখন নেওয়া হচ্ছে, তখন এই কাজটা করে রোজগারের পথটা বন্ধ হয়ে গেল। ঠোঁট কামড়ালো সে। কিন্তু সে তো জানিয়েই শহর ছেড়ে গিয়েছিল। হ্যাঁ, গীতিময় বাবু বা বড়বাবুকে সে জানায়নি ঠিক, কিন্তু মন্দাক্রান্তাই তো তাকে যেতে বলেছিলেন মায়ের খবর শুনে। আশ্চর্য, মন্দাক্রান্তা এদের কিছুই জানালেন না। শেফালি মাকে বারংবার ফোন করে বিরক্ত করেছেন, আর গীতিময় বাবুকে বলতে ভুলে গিয়েছেন, নাকি ইচ্ছে করেই বলেননি। কিন্তু মন্দাক্রান্তা তো তার ভালো চান, কত ভালো ব্যবহার করেন, তিনি কেন ক্ষতি করতে চাইবেন? নবকুমারের সব গুলিয়ে যাচ্ছিল। মন্দাক্রান্তা বলেছেন তিনি এই ছবিতে ফিনান্স করছেন, তার নামেই টাকা খরচ হচ্ছে। অতএব তাকে বলে গেলে অন্যরা সেটা কেন গ্রাহ্য করবে না? মাস্টার তা বলতো, কলিকাতা কর্পোরেশনের জল পেটে পড়লে গ্রাম মফস্বলের মানুষের চরিত্র পাল্টে যায়। তার ক্ষেত্রে বোধহয় সেটা হয়নি। আরও একটু চালাক হতে পারত। এই ঘরে কেউ আসছে না। নবকুমারের মনে হচ্ছিল এখানে বসে থাকার কোনো অর্থ হয় না। তার জায়গায় অন্য কেউ অভিনয় করবে আর সে ফেকলুর মতো দেখবে, তা বড়বাবু চাইলেও সে চায় না। মায়ের মুখ মনে পড়ল। মা এবং বাবা খুব খুশি হবে, হোক, কিন্তু গ্রামের বন্ধুদের কাছে কি জবাব দেবে? যারা জেনে গিয়েছে যে নবকুমার ফিল্মের হিরো হচ্ছে, তারাই তখন ব্যঙ্গ করবে, ভাববে মিথ্যে রটিয়ে গিয়েছিল। নিজেকে সৎ প্রমাণ করতে হলে তাকে সিনেমায় অভিনয় করতেই হবে। কিন্তু তাকে কে দেবে সুযোগ? উঠে দাঁড়ালো নবকুমার। আচ্ছা, সে নিজে কি করেছে? এরম একটা সুযোগ পেয়েও নিজেকে ঠিকঠাক তৈরি করার কোনো চেষ্টাই করেনি। স্কুলে স্যার যা পড়ান তা বাড়িতে অনুশীলন করতে হয়, সেই কাজটা সে করেনি। ফাঁকিবাজি করে বৃহৎ কাজ সুষ্ঠুভাবে শেষ করা যায় না, এটা তার বোঝা উচিত ছিল। সে হয়তো ব্যর্থ হতো, তাই ভাগ্য তার কাছ থেকে কাজটা ছিনিয়ে নিয়ে গেছে। এই সময় একটি কিশোর এসে জিজ্ঞাসা করল, চা খাবেন? হ্যাঁ বলতে গিয়েও না বলল নবকুমার। তার তো কোনো অধিকার নেই এদের পয়সায় চা খাওয়ার। ছেলেটি চলে গেলে মনে হলো, নগদ দাম দিয়ে সে তো স্বচ্ছন্দে চা খেতে পারত। ঘরের বাইরে গিয়ে চাওয়ালাকে ডাকতে যেতে আলস্য লাগলো। ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পরে নবকুমারের মন যখন নির্লিপ্ত হয়ে গিয়েছে, তখন পাশের ঘরে কথা শোনা গেল। একজন বড়বাবু, অন্যজন গীতিময়বাবু। গীতিময়বাবুর পিয়ন এসে দাঁড়ালো।
আপনাকে দাদা ডাকছেন। নবকুমার উঠল। পাশের ঘরে যেতে দেখল গীতিময় বাবুর চেয়ারে বড়বাবু বসে আছেন। পাশের চেয়ারে গীতিময় বাবু। তাকে দেখে গীতিময় বাবু বললেন, তুমি খুব দায়িত্বহীনের মতো কাজ করেছ। প্রোডাকশনকে না জানিয়ে একদম উধাও হয়ে গিয়েছিলে। আমার মা খুব অসুস্থ, এই টেলিগ্রাম পেয়ে আমি মন্দাক্রান্তা দেবীকে জানিয়েছিলাম। তিনি খবর নিয়ে আমাকে 2 দিনের জন্য যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তার বেশি দেরি হলে ফোন করতে বলেছিলেন। আমি 3 দিনের মাথায় রওনা হয়েছি ওখান থেকে। মন্দাক্রান্তা কেন? গীতিময়কে জানাতে পারোনি? ডিরেক্টর হলো প্রোডাকশনের ক্যাপ্টেন, তাকে না জানিয়ে তুমি চলে গেলে? ওর টেলিফোন নাম্বার আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম মন্দাক্রান্তা দেবী আপনাদের খবরটা দেবেন। দিয়েছিল, কিন্তু তুমি কবে ফিরবে তা কনফার্ম করতে পারেনি। তুমি যে বাড়িতে থাকো তারাও নাকি জানেন না কবে ফিরবে। কোনো ফোন না পেয়ে মন্দাক্রান্তা ধরেই নিয়েছিল যে হয়তো তোমার মাতৃবিয়োগ হয়েছে। এদিকে আমাদের সেট তৈরি, অন্যান্য আর্টিস্টদের ডেট নেওয়া হয়ে গিয়েছে। কোনোভাবেই শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব নয়, বুঝতেই পারছো। হ্যাঁ, আমি তাহলে আসি। দেখো, তুমি এর আগে কখনো অভিনয় করনি। এই অবস্থায় আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। তুমি আমার ছবিতে একটা ছোট্ট চরিত্রে অভিনয় করতে পারো। 1 দিনের কাজ, কিন্তু 4টে সংলাপ আছে। রাজি থাকো তো বলো। না, দরকার নেই, আমি যাই। আশ্চর্য, এই চরিত্রের সুযোগ পাওয়ার জন্য কত ছেলে রাত দিন ধর্ণা দিচ্ছে, আর তুমি মুখের উপর বলে দিলে দরকার নেই। অভিনয়ের উপর একটু শ্রদ্ধা থাকলে এ কথা বলতে পারতে না। নবকুমার বেরিয়ে যাচ্ছিল। বড়বাবু বললেন, এদিকে এসো। নবকুমার দাঁড়ালো, মুখ ফেরালো না, ভাবলো বেরিয়ে যাবে। তোমাকে এখানে আসতে বলেছি। আজ থেকে তোমার কাজ শুরু হওয়ার কথা ছিল। আমরা এই চরিত্রে একজনকে ভেবেছিলাম, কিন্তু তুমি যখন নায়ক চরিত্র ছাড়া অন্য চরিত্রে অভিনয় করতে নারাজ, তখন তোমার এই জেদকে মেনে নিচ্ছি। এই স্পিরিটটা যেন সারা জীবন বজায় থাকে। চলো। কোথায়? মেকআপ নেবে, আজ তোমার একটা শট নেব। কেমন ঘোরের মধ্যে কেটে গেল। নিজের পোশাক ছেড়ে ড্রেসারের দেওয়া পোশাক পরে আয়নার সামনে বসতে হলো। মেকআপম্যান প্রথমে তার চুল একটু ছেঁটে দিলেন, তারপর মুখে 3 রকমের মেকআপ ঘষতে লাগলেন। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে 2 হাত দিয়ে ঝাড়লেন। শেষে বললেন, এবার চুল আঁচড়ে নিন। নিজের মুখ মনে হলো পুরো অচেনা। একটা ছেলে এসে বলল, এসো, গীতিদা ডাকছেন। সেটের একটা মাত্র আলো জ্বলছিল। স্ক্রিপ্ট নিয়ে নবকুমারকে দেখে বললেন, তুমি নায়িকার বাড়িতে প্রথমে এসেছো, এইটা বাইরের ঘর। কাজের লোক তোমাকে জিজ্ঞাসা করবে কার সঙ্গে দেখা করতে চাও। তুমি একটা চিঠি এগিয়ে দেবে। লোকটা খামের ওপর নাম দেখে জিজ্ঞাসা করবে আপনার নাম। তুমি বলবে কমল কুমার দত্ত, হৃদয়পুর গ্রামে আমার বাড়ি। ব্যাস, এইটুকু মনে থাকবে। নবকুমার মাথা নাড়ল। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখিয়ে দিল তাকে কোথায় দাঁড়াতে হবে, কাজের লোক কোন দিকে এসে দাঁড়াবে এবং ক্যামেরা কোথায় থাকবে। নবকুমার মনে মনে হৃদয়পুর গ্রাম শব্দ দুটো আওড়াচ্ছিল। একটা মনিটর হয়ে যাক, গীতিময়বাবু চিৎকার করলেন। সঙ্গে সঙ্গে চারধারে প্রচুর আলো জ্বলে উঠল। সেই আলোয় চোখ ঝলসে যাচ্ছিল যেন। স্টার্ট, ক্যামেরা, অ্যাকশন বলা মাত্র ঠিক কাজের লোকের মতো দেখতে একজন ওপাশ থেকে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কাকে চান? নবকুমার খামটা এগিয়ে দিল। সেটা নিয়ে লোকটা ঠিকানা দেখে জিজ্ঞাসা করল, আপনার নামটা বলুন। হৃদয়পুর গ্রামের কথা মাথায় থাকায় সে বলে ফেলল, নবকুমার দত্ত, হৃদয়পুর গ্রামে আমার বাড়ি। কাট কাট। কি নাম বললেন? আপনি যে চরিত্রে অভিনয় করছেন তার নাম কমল কুমার।
খেয়াল হতেই কুঁকড়ে গেল নবকুমার। এ কি বলল সে? নবকুমার শব্দটা মুখে এলো কেন? গীতিময়বাবু এগিয়ে গিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলছিলেন। সব শুনে গম্ভীর মুখে বললেন, ওকে, নেক্সট সিন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভুলটা স্মরণ করিয়ে দিল। দাদা, আরেকবার টেক করবেন না? না, আজ যে কটা শট হয়েছে ওর রেফারেন্স আসেনি। এখন থেকে কমল কুমারের জায়গায় নবকুমার লিখে রাখো। ও নিজের চরিত্রে অভিনয় করুক। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসল। তারপর নবকুমারকে বললেন, আজ আর আপনার শট নেই। কাল সকাল 9টায় চলে আসবেন, 10টায় টেক হবে। পঞ্চু, দাদাকে মেকআপ রুমে নিয়ে যা। স্বপন, নেক্সট সিনের আর্টিস্ট ডাক। একজন প্রোডাকশনের ছেলে নবকুমারের মেকআপ রুমে পৌঁছে দিয়ে ভিতরে ঢুকতেই মেকআপম্যান বললেন, অভিনন্দন ভাই, খুব খুশি হয়েছি। নবকুমার অবাক হয়ে তাকালো। ভদ্রলোক ধুতি এবং শার্ট পরেন, ফর্সা চশমা পরা। বললেন, প্রথমবার ক্যামেরার সামনে খুব কম অভিনেতাই ঠিকঠাক অভিনয় করতে পারেন। আমি ঠিক করিনি, নাম ভুল বলেছি। কিন্তু তোমার বলা নামটাই ডিরেক্টর ঠিক মনে করেছেন। আশ্চর্য, আপনি এত দূরে এই ঘরে বসে ঘটনাটা জানলেন কি করে? জামাটা ছাড়ো। উত্তমবাবু বলতেন টালিগঞ্জের বাতাসে খবর ওরে। খারাপ খবর হলে বাতাসের আগে ওরে। তুমি ধ্যারাচ্ছ কিনা, ফেল করছো কিনা তা শোনার জন্য কত অল্প বয়সী অভিনেতা হাঁ করে অপেক্ষা করছিল। মন দিয়ে অভিনয় করো। আজ তুমি নার্ভাস ছিলে বলে নিজের নাম বলে ফেলেছ। এই টেক কাটাতে হবে। তুমি যদি সিনসিয়ার হও তাহলে তার দাম পাবেই। আপনি অনেক অভিনেতাদের দেখেছেন, তাই না? হ্যাঁ, 40 বছর তো হয়ে গেল। উত্তম কুমারকেও মেকআপ দিয়েছেন? না, আমি তখন যাদের ছবিতে কাজ করতাম তারা ওকে নিয়ে ছবি করতেন না। নতুন ধরনের ছবি। দর্শক দেখতে চাইতো না, কিন্তু ফেস্টিভ্যালে যেত। সবচেয়ে ভালো সম্পর্ক ছিল কার সঙ্গে? অনিল চ্যাটার্জি। ওরকম মানুষ হয় না। সব টেকনিশিয়ানসদের খবর রাখতেন, কারোর বিপদ শুনলেই সাহায্য করতেন। খুব বড় মন ছিল ভাই। তুমি কি চাকরি বাকরি করো? না, আমি কিছুদিন আগেই গ্রাম থেকে এসেছি। দেখো, সিনেমায় নাম করা একেবারে ভাগ্যের ওপর নির্ভর করছে। তুমি খুব খাটলে, অথচ দর্শকরা দেখা মাত্র তোমাকে অপছন্দ করতে পারে, বিশেষ করে হিরোর চরিত্র হলে। পার্শ্ব চরিত্র হলে একটু একটু করে দর্শক মেনে নেয়। তাছাড়া তুমি ভালো কাজ করলেও দর্শকরা ছবিটাকে পছন্দ করলো না। ছবি ফ্লপ হলে তোমার ভাগ্যও শেষ হয়ে যাবে। এই লাইনে সাফল্য এলে সবাই নিজের কৃতিত্ব জাহির করে, আর ব্যর্থ হলে অন্যের উপর দোষ চাপায়। হিরো খারাপ বলে ছবি চলল না বলতে তো অসুবিধা নেই, আর সেটা রটে গেলে অন্য কেউ তোমাকে নিতে সাহস পাবে না। ভাগ্য ভালো হলে কথাই নেই, কিন্তু তুমি পাশাপাশি চাকরির চেষ্টা করো। দাদা, আপনার নাম কি? নিবারণ গুপ্ত। পোশাক পাল্টে বেরিয়ে যাওয়ার আগে কি মনে হলো? নবকুমার নিবারণবাবুকে প্রণাম করে পা বাড়ালো। নিবারণবাবু বললেন, আরে আরে করো কি? কিন্তু তার জবাব দেওয়ার জন্য সে অপেক্ষা করল না। গেটের দিকে এগোতেই পঞ্চু ছুটে এলো। দাদা আপনাকে দেখা করতে বলেছেন। উনি এখন কোথায়? অফিসে, এখনই প্যাক আপ হয়ে যাবে। অফিস ঘরের দরজায় যেতেই ওদের দেখতে পেল। বড়বাবু গীতিময়বাবু ছাড়াও আরেকজন বসে আছেন। সে বলল, ডেকেছেন? গীতিময়বাবু বললেন, আগামীকাল এই সিনগুলো শ্যুট করব। এখন বাড়ি ফিরে গিয়ে সংলাপগুলো পড়ো। দয়া করে কাল নিজের সংলাপ বলো না। একটা ছোট ফোল্ডার হাত বাড়িয়ে নিল। বড়বাবু জিজ্ঞাসা করলেন, ওর ডেলিভারি কিরকম ছিল?
ভালোই, নামটা চেঞ্জ করে দিতে হলো। নামে কি এসে যায়। চলুন ফ্লোরে যাব, ওখানেই কথা বলবো। এখনই প্যাক আপ হয়ে যাবে। নবকুমার প্রোডাকশন থেকে তোমাকে ট্যাক্সির ভাড়া দিয়েছে? দেয়নি? ওটা নিয়ে যাবে। শুটিংয়ের দিন আসা যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া পাবে। বড়বাবুর কাছ থেকে বিদায় নিয়ে গীতিময়বাবু ভদ্রলোককে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। নবকুমার আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। বড়বাবু বললেন, বসো। মাস্টার তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল। আমি এক কথায় তোমাকে প্রম্পটারের চাকরি দিয়েছিলাম। তারপর এই ছবির কাজ শুরু করতেই মনে হলো প্রতিষ্ঠিত অভিনেতা না নিয়ে তোমাকে কাস্ট করলে চরিত্রটি ভালো ফুটবে। তুমি বোধহয় বুঝলেই না কি বিশাল সুযোগ পেয়ে গেলে। হ্যাঁ, আমি খুশি তুমি শেফালি দেবীকে আবার যাত্রা করতে রাজি করিয়েছ, কিন্তু এবছর ওই পালা নামানো যাবে না। ওর সাজেশন মতো নতুন করে পালা লিখতে হচ্ছে। আমি তোমাকে এখন যে কথাটা বলছি তা অবশ্যই তোমাকে শুনতে হবে। তুমি আজ থেকে মন্দাক্রান্তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। কেন? আমি বলছি তাই। আমার খেলার পুতুল যদি অন্য একটি পুতুলের সঙ্গে খেলতে চায় তাহলে আমি কিছুতেই বরদাস্ত করব না। কথাটা মনে রাখবে। যাও। গীতিময়বাবুর ঘর থেকে বেরিয়ে এসে চারপাশে তাকালো নবকুমার। স্টুডিওর আলোগুলো চুপচাপ জ্বলে যাচ্ছে, কোথাও কোনো বিকট শব্দ নেই। একটা গাড়ি ঢুকলো ভিতরে। হর্ন না বাজিয়ে ওপাশে চলে গেল। একটু বাদে বড়বাবুকে গাড়িতে উঠতে দেখল। গাড়িটাও নিঃশব্দে বেরিয়ে গেল। নবকুমার মাথা নাড়ল। তার কিছুই করার নেই। বড়বাবুই তাকে মন্দাক্রান্তার কাছে নিয়ে গিয়েছিলেন, পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই তিনিই বলছেন এখন থেকে যেন ওর সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। কিন্তু কেন রাখবে না তা স্পষ্ট করে বলেননি। ওর বলার ভঙ্গিতে যে ইঙ্গিতটা ছিল তা বুঝতে অসুবিধা হয়নি। আর এখানেই তার আপত্তি। বড়বাবু কি করে ভাবলেন যে সে মন্দাক্রান্তার সঙ্গে প্রেম করছে? কোথায় মন্দাক্রান্তা আর কোথায় সে? তাছাড়া মন্দাক্রান্তা তার থেকে বয়সে কয়েক বছরের বড়। আজ অবধি প্রেম করার চিন্তা তার মাথায় যেমন আসেনি, তেমনি মন্দাক্রান্তাও কখনো তেমন দুর্বলতা দেখাননি। তাহলে নবকুমারের কাছে মন্দাক্রান্তার সঙ্গে তার সম্পর্কটা একদম আলাদা। এরকম সম্পর্ক যে হতে পারে তা তার জানা ছিল না। প্রেমিক প্রেমিকা কখনোই নয়, আবার ভাই বোনও নয়, বন্ধুত্বও বলা যাবে না। মন্দাক্রান্তা তার ভালো চান, সে গেলে খুব খুশি হন। মন্দাক্রান্তার কাছে গেলে তারও মন ভালো হয়ে যায়। সম্পর্ক এইরকম হলে তার কি নাম দেয়া যায় তা নবকুমারের জানা নেই। কিন্তু এসব কথা বড়বাবুকে বলার মতো সাহস ছিল না নবকুমারের। ওই মানুষটির সঙ্গে বিরোধ করলে তার কোনো লাভ হবে না। এই শহরে মফস্বল থেকে বিয়ে পাশ করা একটি যুবকের কোনো দাম নেই। একটা ভদ্রগোছের চাকরি কেউ তাকে দেবে না। নেহাতি কপাল জড়িয়ে সে ছবিতে সুযোগ পেয়েছে। অবাধ্য হলে বড়বাবু মুহূর্তেই তাকে বাতিল করে দিতে পারেন। নিজের অর্থ নষ্ট হলেও সেটা করতে তিনি দ্বিধা করবেন না বলে নবকুমারের বিশ্বাস। কিন্তু একথা কি বড়বাবু মন্দাক্রান্তাকেও বলেছেন? বললে কি প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি? হঠাৎ মনে হলো বড়বাবু নির্বোধ নন। নিশ্চয়ই তিনি মন্দাক্রান্তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলবেন না। যে বিদ্রোহ নবকুমার করতে পারে না তা করা মন্দাক্রান্তার পক্ষে সম্ভব। তাছাড়া বড়বাবু জানেন যে মন্দাক্রান্তার বাড়িতে না গেলে ওদের দেখা না হওয়াই স্বাভাবিক। মন্দাক্রান্তা স্টুডিওতে আসেন না। একমাত্র টেলিফোনে তিনি নবকুমারকে বলতে পারেন বাড়িতে যেতে। কিন্তু নবকুমার যদি টেলিফোন না ধরে তাহলে যোগাযোগের আর কোনো রাস্তা নেই। ক্রমশ খারাপ লাগাটা বাড়তে লাগল। সে কোনো অন্যায় করেনি, মন্দাক্রান্তাও, তবু বড়বাবুর নির্দেশে তাকে সরে যেতে হবে। হঠাৎ যদি মন্দাক্রান্তার সঙ্গে দেখা হয়ে যায় এবং তিনি জিজ্ঞাসা করেন কেন সে যোগাযোগ করছে না, তাহলে সত্যি কথাটাই বলতে হবে।
আর সেটা বলা মানে নিজের অক্ষমতা প্রকাশ করা। বাড়ি ফিরে এলো নবকুমার। সোনাগাছির মধ্যে দিয়ে হেঁটে এলো, কিন্তু কোনো দিকে তাকালো না। নিজেকে খুব ছোট লাগছিল। বাড়িতে ঢোকা মাত্র মুক্ত বলল, দুবার ফোন এসেছিল বাবা। কে করেছিল? কে আবার তোমার সে? ঢোক গিলল নবকুমার। মন্দাক্রান্ত এমন অবুঝ হচ্ছেন কেন? শেফালি মায়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওকে জানিয়ে দেওয়া উচিত। দয়া করে আমাকে ফোন করবেন না। সে শেফালি মায়ের দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ভেতরে আসবো? এসো। কাজ হয়েছে? হ্যাঁ। হঠাৎ মনে আসতে সে এগিয়ে গিয়ে প্রণাম করল শেফালি মাকে। আহা, সফল হও, বসো ওখানে। বিকেলে কিছু খেয়েছ? খিদে পায়নি। আজ কতক্ষণ শুটিং হলো? একটুখানি। একটা সংলাপ বলতেই শেষ হয়ে গেল। আজকের দিনটার কথা মনে রেখো। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। আমি একটুর জন্য বাদ হওয়া থেকে বেঁচে গিয়েছি। সে কি, কেন? আমি গ্রামে গিয়ে খবর দিইনি বলে ওরা ধরে নিয়েছিলেন মায়ের কিছু হয়ে গেছে। এখন আমি ফিরতে পারবো না, তাই অন্য কাউকে প্রায় ঠিক করে ফেলেছিলেন। তা তো হওয়ার কথা না। তুমি এখান থেকে মন্দাক্রান্তকে ফোন করে ব্যাপারটা জানিয়েছ। সে ডিরেক্টরের সঙ্গে কথা বলে রিং ব্যাক করেছে। তুমি তো দেরি করে ফেরোনি। মন্দাক্রান্তকে ওদের জানায়নি? নিশ্চয়ই জানিয়েছিলেন। তুমি মন্দাক্রান্তকে ফোন করে জিজ্ঞেস করো, সে আজও দুবার তোমায় খোঁজ নিয়েছে। শেফালি মা, আমি ওকে ফোন করে বলতে চাই যেন আর আপনাকে বিরক্ত না করেন। হঠাৎ? মানে হঠাৎ একথা কেন মনে হলো তোমার? আমি যখন ছিলাম না তখন বারবার ফোন করেছেন, আজও দুবার। আপনি তো বিরক্ত হতেই পারেন। না, আমি তোমাকে বলেছিলাম কারণ কার মনে কি অভিসন্ধি আছে তা বোঝা মুশকিল। মনে হয় সে বেশ শিক্ষিতা। টাকা পয়সার অভাব নেই। তুমি খুব সাধারণ পরিবার থেকে এসেছো। তোমাকে সে ব্যবহার করতে চাইছিল কিনা বুঝতে পারিনি। ফিরে আসনি বলে এত তার উদ্বেগ আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছিল। কিন্তু তাই বলে তুমি ওকে ফোন করতে নিষেধ করবে, এ কেমন কথা? শেফালি মা, আজ শুটিংয়ের পরে বড়বাবু আমাকে ডেকে বলেছেন আমি যেন কোনোভাবেই মন্দাক্রান্তার সঙ্গে সম্পর্ক না রাখি। কেন? উনি কোনো ব্যাখ্যা করেননি, কিন্তু ওর কথার ধরনে বোঝা যাচ্ছিল আমার সঙ্গে ভদ্রমহিলা যে যোগাযোগ রাখছেন তাতে উনি খুব বিরক্ত। উনিই তো আলাপ করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, ওর বাড়িতে বড়বাবুই নিয়ে গিয়েছিলেন। তুমি খোলাখুলি জানতে চাইলে না কেন? বড়বাবু কৈফিয়ত দেওয়া পছন্দ করেন না। তাই তুমি মন্দাক্রান্তাকে বলবে কোনো সম্পর্ক না রাখতে? কিন্তু ও তো তোমার সঙ্গে প্রেম করতে চায়নি। প্রেম ছাড়াও বন্ধুত্ব হয়, তা তোমার সঙ্গে আলাপ হওয়ার পরেও বুঝেছিল। আপনি কি করে জানলেন? খানিক আগে মন্দাক্রান্ত আমাকে ফোন করেছিল। আবার? তোমার শুটিং বেশ ভালো হয়েছে এই খবরটা আমাকে জানালো। স্টুডিওতে খোঁজ নিয়ে সে জেনেছে, শুনে আমারও ভালো লাগলো। তারপর কথা হতে হতেও অনেক কিছু বলে ফেলল। আমি মেয়েটাকে যা ভেবেছিলাম সম্ভবত সেরকম নয়। যাকগে, তোমার বড়বাবুর আদেশ তোমাকে পালন করতেই হবে, কিন্তু নিজে থেকে ওকে কিছু তুমি বলবে না। তুমি যদি ফোন না করো বা বাড়িতে থাকলে ফোন রিসিভ না করো, তাহলে তো নিজেই বুঝে যাবে সব। মাঝরাতে ঘুম ভেঙে গেল নবকুমারের। হঠাৎ মনে হলো সে যুদ্ধক্ষেত্রে রয়েছে। চারধারে চিৎকার, কান্না, ধরধর, মারমার, হুঙ্কার শোনা যাচ্ছে। সেই সঙ্গে দরজায় দরজায় শব্দ। সে নিঃশব্দে জানলায় গেল। ওপাশের রাস্তা দিয়ে কয়েকজন পুলিশ লাঠি উঁচিয়ে ছুটে গেল। তারপর দুটো লরি এসে দাঁড়াতেই লাফিয়ে নামতে লাগলো প্রচুর পুলিশ। ওপাশের বাড়ির সদর দরজা ভাঙতে লাগলো তাদের কেউ কেউ।
এ জানলা থেকে সরে এসো তাড়াতাড়ি, ফিসফিস করে বলল মুক্ত। কখন সে ঘরে ঢুকেছে টের পায়নি নবকুমার। এসব কি হচ্ছে? এ যা হচ্ছে হোক, তোমার কি? তুমি চুপচাপ শুয়ে থাকো, এই খবরদার আলো জ্বালবে না। পুলিশগুলো গুন্ডাদের মতো আচরণ করছে কেন? এই সোনাগাছিতে এলে পুলিশ আর গুন্ডা এক হয়ে যায়। কোথায় গিয়ে বোম মেরে খুন করে এসে একদল সোনাগাছিতে লুকিয়েছে, তাদের ধরতে বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে ওরা। মুক্ত চলে গেল। এ বাড়িতে কোনো আলো এই মুহূর্তে জ্বলছে না, কিন্তু রাস্তার আলো অনেক বাধা কাটিয়ে যেটুকু ঢুকছে তাতে আবছা হলেও মানুষের চলাফেরা দেখা যায়। মিনিট 5 বাদে শেফালি মায়ের বাড়ির বন্ধ দরজায় প্রবল শব্দ হলো। এই খোলো, খোলো দরজা। স্যার, দরজা খুলছে না। ভাঙ তাহলে। এবার দরজা প্রবল ধাক্কায় ছিটকে খুলে গেল। তারপরেই চিৎকার চেঁচামেচি। ঘরের দরজা খুলতে বাধ্য করছে পুলিশ। মেয়েরা ভয় পেয়ে কাঁদছে। স্যার, নিচে কেউ নেই, ওপরটা দেখ। বুটজুতোর শব্দ ওপরে উঠে আসতেই শেফালি মায়ের গলা শুনতে পেল নবকুমার। দাঁড়ান। সরে যাও, বাড়ি সার্চ করব। সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছেন? হ্যাঁ, সোনাগাছিতে সার্চ ওয়ারেন্ট লাগে না। লাগে, আপনার অফিসারকে ডাকুন। নবকুমার ঘর থেকে বেরিয়ে প্যাসেজের প্রান্তে গিয়ে দাঁড়ালো। লোকটা চেঁচালো, স্যার, এই মেয়ে ছেলেটা সার্চ ওয়ারেন্ট দেখতে চাইছে। একজন অফিসার উঠে এলো ওপরে। তুমি কে? মুক্ত, আলোগুলো জ্বেলে দে। তুমি নয়, আপনি। আমি এই বাড়িটি কিনেছি। বাড়িওয়ালি, শুনুন, এটা এমার্জেন্সি। 3টে ভয়ঙ্কর খুনি এখানে লুকিয়েছে। আপনার বাড়িতে তারা থাকতেও পারে, আমাদের খুঁজতে দিন। আমার এই ওপরতলায় কেউ লুকোতে আসেনি। স্যার, ওকে সরিয়ে ভিতরে ঢুকব? শেফালি মা দুদিকে দুটো হাত প্রসারিত করলেন। তাহলে আমাকে মেরে ঢুকতে হবে। তার মানে আপনি কাউকে লুকোতে চাইছেন? এই সময় প্রথম লোকটি নবকুমারের ছায়ামূর্তি দেখতে পেয়ে চিৎকার করে উঠল। ওই যে একটা ছেলে লুকিয়ে দেখছে। নবকুমার, এদিকে এসো। নবকুমার এগিয়ে এলে তিনি বললেন, একে কি আপনাদের সেই খুনি গুন্ডা বলে মনে হচ্ছে? এছাড়া আর কোনো ছেলে দোতলায় নেই। একে খদ্দের? ও আমার ছেলে। বেশ্যাপাড়ায় কেউ সত্যি কথা বলে না। অনেকক্ষণ ধরে ভিতরে ভিতরে ফুঁসছিল নবকুমার। আচমকা সে ফেটে পড়ল। এই যে, মুখ সামলে কথা বলবেন। উনি কে আপনি জানেন? জানি না, জানতে চাই না। তবে আমাকে চোখ রাঙানির জন্য তোমার কপালে কি আছে তা একটু পরে জানতে পারবে। খপ করে নবকুমারের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিতেই সে বাইরে ছিটকে চলে এলো। অফিসার চাপা গলায় বললেন, এটাকে ভ্যানে তোল। সঙ্গে সঙ্গে দুটো পুলিশ নবকুমারের ওপর নির্মম হাতে লাঠির আঘাত করতে করতে নিচে নিয়ে এলো। বাইরে এসে ভ্যানে তুলল। নবকুমারের মনে হচ্ছিল সে মরে যাবে। সর্বাঙ্গে যন্ত্রণা হচ্ছিল। ভ্যানের মেঝেতে বসে তার মনে হচ্ছিল শরীরের সবকটা হাত টুকরো হয়ে গিয়েছে। সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এই সময় ভ্যানে আরো কয়েকজনকে ঢুকিয়ে দেয়া হলো। তারপর নিস্তব্ধ রাতের কলকাতা কাঁপিয়ে ভ্যান চলে এলো থানায়। টেনে হিচড়ে ভ্যান থেকে নামিয়ে ওদের একটা ছোট্ট খাঁচায় ঠাসাঠাসি করে ঢুকিয়ে দেয়া হলো। সকাল হতে না হতেই একটা সেপাই চেঁচিয়ে ডাকল, নবকুমার কে আছেন? এই নামে কেউ নেই? নবকুমার উঠে দাঁড়ালো। দাঁড়াতেই কোমরের ব্যথা জানান দিল, আপনি আসুন। খুঁড়িয়ে হেঁটে লোকটার পিছন পিছন সে যে ঘরে ঢুকল, সেখানে একজন অফিসারের উল্টো দিকের চেয়ারে বসে আছেন শেফালি মা এবং মন্দাক্রান্তা। অবাক হয়ে গেল সে। মন্দাক্রান্তাকে এই থানায় সে দেখতে পাবে কল্পনাতেও ছিল না। শেফালি মা জিজ্ঞাসা করলেন,
খুব কষ্ট হচ্ছে? নবকুমার হাসার চেষ্টা করল, সেটা নিরক্ত দেখালো। অফিসার বললেন, কাল গভীর রাতে আনা হয়েছিল বলে এখনো খাতায় নাম তোলা হয়নি। ওয়েল, আমি দুঃখিত ছাড়া এই মুহূর্তে আর কি বলতে পারি। পুলিশ কি কোনোদিনও মানবিক হতে পারবে না? আমরা চেষ্টা করছি, ওকে নিয়ে যেতে পারেন। ওরা থানার বাইরেই বেরিয়ে এলো এবং এই প্রথমবার মন্দাক্রান্তা বললেন, ওকে এখনই ডাক্তার দেখানো দরকার। সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হচ্ছিল নবকুমার, মাথা কাজ করছিল না। শেফালি মা ওর হাত ধরে বললেন, এত ভোরে তো ডাক্তার পাওয়া মুশকিল, কোনো নার্সিংহোমে নিয়ে যেতে হবে। মন্দাক্রান্তা জিজ্ঞাসা করলেন, আগে ওকে নিয়ে গাড়িতে বসি, তুমি হাঁটতে পারবে? মাথা নেড়ে হ্যাঁ বলল নবকুমার, কিন্তু পা ফেলে বুঝল বেশ কষ্ট হচ্ছে। গাড়ির পিছনের সিটে তাকে বসিয়ে দিলেন এরা। মন্দাক্রান্তা বললেন, আমি এদিকটা একদম চিনি না, আপনার জানাশোনা নার্সিংহোম? না, নেই। তাহলে ওকে দক্ষিণে নিয়ে যাই, আমার পরিচিত একজন ডাক্তারের নার্সিংহোমে ভর্তি করতে অসুবিধা হবে না। অসুবিধা কেন হবে? ওর এই অবস্থা পুলিশ করেছে জেনে ভয় পেতে পারে, ঝামেলায় কেউ যেতে চাইবে না। ও বেশ, ওখানেই চলো। দক্ষিণ কলকাতার নার্সিংহোম, মাঝারি মানে হলেও ভালো ব্যবস্থা আছে। মন্দাক্রান্তার অনুরোধে ওরা ভর্তি করে নিল নবকুমারকে। বেলা 8টার মধ্যে ব্যথার জায়গাগুলোর এক্স-রে রিপোর্ট পেয়ে গেলেন ডাক্তার। দেখে বললেন, ছেলেটির কপাল ভালো, কোনো হাড় ভাঙেনি। মাথায় যেহেতু চোট লাগেনি, তাই এখন পেন কিলার খেয়ে কদিন শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। আশঙ্কার কোনো কারণ নেই। কোনো কমপ্লিকেশন হবে না তো? আগাম বলতে পারবো না, না হওয়ার সম্ভাবনাই বেশি, হলে ব্যবস্থা নিতে হবে। তাহলে বাড়িতে নিয়ে যেতে পারেন, এখন শুধু বিশ্রামের প্রয়োজন, ব্যথাটা কয়েকদিনের মধ্যে কমে যাবে। টাকা পয়সা যা লাগলো মন্দাক্রান্তাই দিলেন। তারপর বললেন, আমার ড্রাইভারকে বলি একটা ট্যাক্সি ডেকে দিতে। কেন? ফিরবেন তো? ওখানে চট করে ডাক্তার পাওয়া মুশকিল, ভাবছি ভবানীপুরের বাড়িতে নিয়ে যাব। আপনারা কি ওখানে থাকার ব্যবস্থা করেছেন? না, আর কদিন পরে যাব, তবে ওর থাকতে অসুবিধা হবে না। আমি একটা প্রস্তাব দেব। বলো। আপনি যতদিন ভবানীপুরের বাড়িতে উঠে না আসছেন ততদিন নবকুমার আমার বাড়িতে থাক, আমার ওখানে ওর কোনো অসুবিধা হবে না। শেফালি মা একটু ইতস্তত করলেন, তারপর ম্লান হাসলেন। তুমি যে বললে তাতে আমি খুব খুশি হলাম, কিন্তু ভাই, পরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না। আমি জানি তোমার কাছে নবকুমার থাকলে বড়বাবু খুশি হবেন না। কেন? তার ব্যাখ্যা আমি দিতে পারবো না। আপনি জানলেন কি করে? আমি বলতে চাইনি, জানতে চাইছো যখন তখন বলি, গতকালই বড়বাবু নবকুমারকে নির্দেশ দিয়েছেন তোমার সঙ্গে সম্পর্ক না রাখতে। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না ভাই। দাঁড়ান। ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে দ্রুত বোতাম টিপলেন মন্দাক্রান্তা। সেটটা কানে চেপে চোখ বন্ধ করলেন। তারপর ওপাশের সাড়া পেয়ে বললেন, আমি বলছি, না, মর্নিংটা মোটেই ভালো নয়। কাল রাতে অকারণে পুলিশ নবকুমারকে মারধর করেছে। ভোরবেলায় খবর পেয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে নার্সিংহোমে ভর্তি করেছিলাম। হাড় ভাঙেনি, কিন্তু শরীরে খুব ব্যথা। ডাক্তার বলছেন নার্সিংহোমে রাখার দরকার নেই, বাড়িতে রেস্ট নিতে হবে। আপনাকে জানিয়ে দিলাম। কি বলছো তুমি? ওকে পুলিশ ধরেছিল, তুমি কেন ছাড়াতে গেলে? কে তোমাকে খবর দিয়েছে? সে? না, পুলিশ এত মেরেছে যে সে কথা বলার মতো অবস্থায় ছিল না। শেফালি মা আমায় ফোনে জানান। হুইজি, তোমার কে হয়?
একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে বেশ্যাপাড়ায় পুলিশের সঙ্গে মারপিট করে অ্যারেস্টেড হয়েছে, আর তুমি তাকে ছাড়াতে গেলে। ওয়াই? আমার মনে হয়েছে নবকুমারকে সাহায্য করা দরকার। কেন? প্রথমত, কখনোই মারপিট করতে পারে না, পুলিশই ভুল করেছে। দ্বিতীয়ত, নবকুমার আপনার ছবির নায়ক, ও জেলে থাকলে ছবির ক্ষতি হয়ে যাবে। তুমি কি ভেবেছ এরপরে ওকে নিয়ে আমি আবার ছবি করব? গতকাল মাত্র একটা শট হয়েছে। গীতিময়কে বলছি সেটা ফেলে দিতে। কত ক্ষতি হবে? বড়জোর 1000 টাকা। আমার ড্রাইভার তার 4 গুণ মাইনে নেয়। আজ শুটিং বন্ধ থাকবে, কাল থেকে আরেকজনকে নিয়ে কাজ শুরু হবে। আপনি ওকে বিনা দোষে বাদ দেবেন? শোনো মন্দাক্রান্তা, আমার এক সামান্য কর্মচারীর জন্য তোমার এই দুর্বলতা আমি মোটেই পছন্দ করছি না। ওকে বাদ দেওয়ার পেছনে এটাও একটা কারণ। বেশ, আপনি যা ইচ্ছা তাই করুন, কিন্তু নবকুমার খুব অসুস্থ, ডাক্তার বলছেন কয়েকদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে। আমি ওকে আমার ওখানে নিয়ে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গিয়েছ? না, পাগল যদি কেউ হয়ে থাকে তাহলে তা আপনি। মন্দাক্রান্তা, তুমি ওই ছোকরাকে বাড়িতে নিয়ে যাবে না। আপনি যদি ওর প্রতি একটু সহানুভূতিশীল হতেন তাহলে আমি আপনার কথার অবাধ্য হতাম না। রাখছি। না, শোনো শোনো, ঠিক আছে, ওর কদিন লাগবে সুস্থ হতে? দিন 7। বেশ, 7 দিন বাদে শুটিং শুরু করতে বলছি, কিন্তু তুমি ওকে তোমার বাড়িতে নিয়ে যাবে না, মনে থাকে যেন। বেশ। গীতিময় ওকে কন্ট্যাক্ট করবে কোথায়? সোনাগাছিতে? মন্দাক্রান্তা শেফালি মায়ের দিকে তাকালেন। আপনার ভবানীপুরের বাড়ির ঠিকানাটা? শেফালি মা বলতেই সেটা জানিয়ে দিলেন মন্দাক্রান্তা। তিনি মোবাইল বন্ধ করতেই শেফালি মা বললেন, তোমার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল, তোমার মঙ্গল হোক। ছি ছি, কি বলছেন? আপনি আমার চেয়ে কত বড়। কিন্তু তোমার মধ্যে যে আগুন দেখলাম সেটা কটা মেয়ের মধ্যে আছে? সারা জীবন আমি লড়াই করেছি, কিন্তু কখনো জিতিনি। হার না মানা তো জেতা নয়। যাকগে, নবকুমারকে যদি এখানে একটা বেলা রাখা যেত তাহলে আমি তার মধ্যে ভবানীপুরের বাড়িটা গুছিয়ে নিতে পারতাম। একটু কথা বলবে? শুধু এক বেলা নয়, পরের দিন দুপুর পর্যন্ত একদিনের চার্জের বিনিময়ে নবকুমারকে নার্সিংহোমে রাখার ব্যবস্থা করে ফেললেন মন্দাক্রান্তা। দুপুরের পর মুক্তোর সঙ্গে বিছানাপত্র এবং কিছু জিনিসপত্র নিয়ে ভবানীপুরের বাড়িতে গিয়েছিলেন শেফালি মা। বাড়িটা পরিষ্কারই ছিল। মোটামুটি গোছগাছ করার পর মুক্তো জিজ্ঞাসা করল, আমরা কি কাল থেকেই চলে আসব? হুট করে তো আসা যায় না, ও বাড়ির ব্যবস্থা তো করতে হবে, দুর্বারের সঙ্গে কথা বলতে হবে। ওরা যদি 2-3 দিনের মধ্যে দায়িত্ব নিয়ে নেয় তাহলে চলে আসব। এই 2-3 দিন ছেলেটা একা থাকবে কি করে? একা থাকবে কেন? তুই থাকবি। সে কি, তুমি ও বাড়িতে কি করে থাকবে? ইতিকে বলবো সঙ্গে থাকতে। তার চেয়ে ইতিকে এখানে পাঠিয়ে দাও, ও তো আসতেই চেয়েছে। তোর মাথাটা গিয়েছে। কেন? 2টো অল্প বয়সী ছেলে মেয়েকে এই খালি বাড়িতে রাখবো? না না, নবকুমার ওরকম ছেলেই নয়। আর ইতিকেও তো কয়েকদিন দেখলাম, মোটেই ছ্যাবলামি করে না। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। আমি ওদের ভয় পাচ্ছি না। যদি কেউ পাড়ার লোক অথবা পুলিশ এই বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করে তোমরা কে, কি তোমাদের সম্পর্ক, তাহলে উত্তর শুনে তারা খুশি হবে। তখন আমাকে ছুটে আসতে হবে ওদের রক্ষা করতে। পরদিন দুপুরে শেফালি মা এবং মুক্ত নবকুমারকে নার্সিংহোম থেকে রিলিজ করে ভবানীপুরের বাড়িতে নিয়ে এলেন। আজ ব্যথা অনেক কম, হাঁটার সময় শুধু কোমরের কাছে লাগছে। মুক্তকে বাজারে পাঠিয়ে নবকুমারের বিছানার পাশে গিয়ে শেফালি মা বুঝলেন ছেলেটা কাঁদছে। পাশে বসে জিজ্ঞাসা করলেন, আবার ব্যথা হচ্ছে? না। তাহলে? ডাক্তার তো বলেছেন কদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আমি এখন কি করব? আমাকে একটা চাকরি যেমন করেই হোক জোগাড় করতে হবে। নার্সিংহোমে যে লোকটা আমার পাশের বেডে ছিল সে আমাকে কদিন বাদে দেখা করতে বলেছে। আমার নিজের নামে একটা পাসপোর্ট বের করতে হবে, হলেই চাকরি। কি চাকরি?
জানি না, ওর কাছে গেলে তখন বলবে। তার মানে তুমি সিনেমায় অভিনয় করবে না? আমার কপালে নেই, না হলে পেয়েও হারাবো কেন? বড়বাবু এখন নিশ্চয়ই আমার মুখ দেখতে চাইবেন না। কাল বিকেলেই অন্য কাউকে নিয়ে শুটিং শুরু করে দিয়েছেন। এমন তো নাও হতে পারে। তুমি সুস্থ হয়ে ওদের সঙ্গে দেখা করলেই জানতে পারবে। আগে থেকে ভাবছো কেন? আপনি কবে এখানে আসবেন? দেখি, 2-3 দিনের মধ্যেই আসার চেষ্টা করব। আপনি কি মন্দাক্রান্তাকে খবর দিয়েছিলেন? না দিলেই হতো, বড়বাবু জানলে ওর অসুবিধা হবে। আমার একার পক্ষে এই বয়সে থানা পুলিশ করতে সাহস হয়নি। তাছাড়া আমি জানতাম আমার মতনই সে তোমার ভালো চায়। কিন্তু বড়বাবু। ওকে নিয়ে তোমায় ভাবতে হবে না। মন্দাক্রান্তা জানে কিভাবে ওকে ঠান্ডা করা যায়, তুমি এসব নিয়ে ভেবো না। হ্যাঁ, আরেকটা কথা, কাল আমি ভেবেছি আমার পক্ষে আর যাত্রা করা সম্ভব নয়। সে কি? এখন আর শরীর ধকল নিতে পারবে না। তাছাড়া তোমাদের বড়বাবুর আচরণ আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওকে জানিয়েছেন? এখনো জানাইনি, তুমি সুস্থ হলে জানাবো। মুক্ত বাজার নিয়ে ফিরে এলে তাকে সব বুঝিয়ে একটা ট্যাক্সি ডেকে আনতে বললেন শেফালিমা। ঠিক তখনই গাড়ির শব্দ শোনা গেল। থেমে গেল এই বাড়ির সামনে। বেল বাজলে মুক্ত গেল খুলতে। ফিরে এসে বলল, দুজন ভদ্রলোক এসেছেন ওর সঙ্গে দেখা করতে। কারা? নাম জিজ্ঞেস করিনি, বলল স্টুডিও থেকে এসেছে। নিয়ে আয় এখানে। মুক্তর সঙ্গে ঘরে ঢুকল গীতিময় বাবু এবং একজন সহকারী পরিচালক। শেফালিমাকে নমস্কার করে গীতিময় বাবু বললেন, আমি চলচ্চিত্র পরিচালক গীতিময়। ও কেমন আছে এখন? আপনারা কথা বলুন। শেফালিমা ঘর থেকে বেরিয়ে গেলেন। একটা চেয়ার টেনে বসলেন গীতিময়। হাঁটতে পারছো? হ্যাঁ, তবে লাগছে। তোমার তো মনে রাখা উচিত ছিল কত বড় দায়িত্ব নিয়েছ। সমস্ত ঝামেলা থেকে দূরে থাকা উচিত ছিল। পুলিশ কেন তোমাকে মারল? জানি না, আমি কোনো অন্যায় করিনি। অন্য কোনো প্রডিউসার হলে কালই তোমাকে বাদ দিয়ে দিত। বড়বাবু 7 দিন শুটিং বন্ধ রেখেছেন, তার মধ্যে ভালো হয়ে ওঠো। আচ্ছা, চলি। গীতিময় বাবুরা বেরিয়ে গেলে শেফালিমা ঘরে এলেন। কি খুশি তো? অদ্ভুত লাগছে। আমি ভাবতেই পারিনি বড়বাবু আবার সুযোগ দেবেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মানুষ ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে বাধ্য হয়। বড়বাবু সেরকম বাধ্য হয়েছে। কি হয়েছিল? কেন বাধ্য হয়েছেন বড়বাবু? নাইবা শুনলে আমার মুখে। যদি তোমার বোধ থাকে তাহলে ঠিক বুঝতে পারবে, নইলে আর তুমি কিসের মানুষ? শেফালিমার কথা শেষ হতেই বাইরে ট্যাক্সির শব্দ শোনা গেল। সেট তৈরি হয়ে পড়ে আছে, অথচ শুটিং হচ্ছে না। বড়বাবু স্টুডিওতে আসছেন না, ফোন করলে ধরছেন না। শুধু প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে খবর পাঠিয়েছেন নবকুমার সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত ছবির শুটিং বন্ধ থাকবে। নবকুমারকে দেখে স্টুডিওতে ফিরে যেতেই টেকনিশিয়ানসরা ভিড় করে এলো। হিরো কবে থেকে শুটিং করতে পারবে? গীতিময় তাদের জানালেন, খুব বেশি দেরি হলে 1 সাতেক সময় লাগবে। যেহেতু প্রডিউসার সেট ভাঙার কথা বলেননি, তাই এই সময়ের ফ্লোর ভাড়া তিনি দেবেন। যারা দৈনিক পেমেন্ট পান তারা সেটা পাবেন। চারধারে খুশির হাওয়া বইল। বড়বাবুর নাম ছড়ালো। কত বড় হৃদয় হলে একটি তরুণ নবাগতের জন্য মানুষ এত ত্যাগ স্বীকার করতে পারেন তা নিয়ে আলোচনা চলল। একটু হালকা হলে গীতিময় আবার বড়বাবুকে ফোন করলেন। রিং হচ্ছিল। গীতিময় যখন হতাশ হয়ে লাইন কেটে দিচ্ছিলেন, ঠিক তখনই বড়বাবুর গলা শুনতে পেলেন। তিনি বেশ উত্তেজিত গলায় বললেন, নবকুমারকে দেখতে গিয়েছিলাম, তেমন কিছু সিরিয়াস নয়, 4-5 দিনেই সুস্থ হয়ে যাবে। তাই নাকি?
বড়বাবুর গলায় কোনো উত্তাপ নেই। হ্যাঁ, আপনি শুটিং বন্ধ রাখতে বলেছেন, কিন্তু ফ্লোরের ভাড়া রোজের টাকা তো দিতেই হচ্ছে। আমরা তো নবকুমার যেসব দৃশ্যে নেই সেগুলোর কাজ ওই সেটে করতে পারি। টাকাটা যখন আমি দিচ্ছি তখন ব্যাপারটা আমাকেই বুঝতে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন তো এক সেটে 3টে ছবি বানানো হচ্ছে। দর্শকরা হলে সেট দেখতে যায় না, ডায়লগ শুনতে আর অ্যাক্টিং দেখতে যায়। মহাপরিচালকরা যদি এভাবে কাজ করে ছবির খরচ কমাতে পারেন, তাহলে আপনি পারবেন না কেন? আমি মানে ঠিক বুঝতে পারলাম না। যে সেট বানিয়েছেন সেই সেটে অন্য গল্পের ছবি করা যায় কিনা ভেবে দেখুন, কাল ফোন করবেন। বড়বাবু রিসিভার নামিয়ে রাখলেন। গীতিময় হতভম্ব হয়ে চেয়ারে বসে পড়লেন। এই লোকটাকে তিনি একটুও বুঝতে পারেন না। কথাবার্তা আগের সময়ের জমিদারদের মতো, মেজাজও সেই রকম, কিন্তু পরিচালকের কাছে নাক গলান না। অন্য প্রযোজকদের সঙ্গে কাজ করতে গেলে প্রতি মুহূর্তে তাদের উপদেশ গিলতে হয়, বড়বাবুর ক্ষেত্রে তা হয় না। কিন্তু এটা কি বললেন উনি? টালিগঞ্জে এখন একই সেটে একজন পরিচালক একাধিক ছবি বানাচ্ছেন। ছবিগুলোর গল্পের পটভূমি এক থাকছে, শুধু চরিত্র আর নাটক বদলে যাচ্ছে। একই অভিনেত্রী সকালে কৌশল্যা সাজছেন দশরথের পাশে সিংহাসনে বসে, আবার বিকেলে তিনিই গান্ধারী সেজে বসছেন ধৃতরাষ্ট্রের পাশে। রাজদরবারে সেট অটুট থাকছে, দর্শক বোঝার চেষ্টাও করছেন না। বড়জোর সপ্তাহখানেক, তারপরে যখন এই ছবির কাজ শুরু হবে তখন এই সেটে নতুন গল্প ভাবার কথা কেন বললেন বড়বাবু? গীতিময় এতকাল যেভাবে কাজ করে এসেছেন তা মহাপরিচালকদের কাজের ধারা থেকে একদম আলাদা। বড়বাবুর ফোন পেয়ে তার খুব অস্বস্তি হলো। তার পক্ষে এক সেটে 2টো ছবি পরিচালনা করা সম্ভব নয়, আর এই কথাটা বললেই বড়বাবু নিশ্চয়ই তাকে বাতিল করবেন। সেই রাতে ঘুম আনতে 2টো স্লিপিং ট্যাবলেট খেতে হলো তাকে। সকালে তার মন্দাকান্তার কথা মনে পড়ল। মন্দাকান্তার সঙ্গে বড়বাবুর একটা নিকট সম্পর্ক আছে বলে অনেকেই মনে করে, যদিও মন্দাকান্তা কখনো শুটিংয়ে আসেন না। ওর সঙ্গে বড়বাবুই তার পরিচয় করিয়ে দিয়েছিলেন, বলেছিলেন মন্দাকান্তা তার ফিনান্স করছেন। যে কোনো বুদ্ধিমান মানুষের মতো বড়বাবুর দেয়া তথ্য মেনে নিয়েছিলেন গীতিময়। ছবির কাছে কয়েকবার মন্দাকান্তার বাড়িতে যেতে হয়েছে তাকে। ওই বাড়িতে বড়বাবুর ব্যক্তিত্ব একটু নরম বলেই মনে হয়েছিল তার। মন্দাকান্তা কিছু বললে বড়বাবু চট করে উড়িয়ে দেন না। গীতিময়ের মনে হলো এ ব্যাপারে মন্দাকান্তার সঙ্গে পরামর্শ করলে একটা রাস্তা খুলে যেতে পারে, কিন্তু এক্ষেত্রেও একটা ঝুঁকি থাকছে। বড়বাবুর কানে যদি কথাটা যায় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আবার দ্বিধায় পড়লেন গীতিময়। তারপরে খেয়ালে এলো নবকুমারের কথা। যেদিন তিনি নবকুমারকে মন্দাকান্তার বাড়িতে দেখেছিলেন সেদিনই মনে হয়েছিল ছেলেটি সম্পর্কে মহিলার মনে দুর্বলতা তৈরি হচ্ছে। এই ব্যাপারটা কাজে লাগানো যেতে পারে। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 14তম পর্ব। আগামীকাল শুনবেন 15 এবং অন্তিম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।